আর মাত্র কয়েক ঘন্টার ব্যাপার, কাউন্টডাউন শুরু হয়ে গেছে বলা যায়। হার্টবিটও বাড়ছে সবার। কি হয় ভাব, কাল 2 দফা ভোট শেষে ভোট গণনা। এই ভোট গণনা কি পদ্ধতিতে হয়, কত সময় কতগুলো রাউন্ড থাকে, কখন আমরা প্রথম ট্রেন্ড জানতে পারবো, ভোটের ফলাফল জানতে কি বেলা গড়িয়ে যাবে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের, এই সমস্ত কিছু নিয়ে আমরা একটু আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস, আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের সাংবাদিক অনুষ্ঠুপ রায় বর্মন। এবার মানে কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল 2টো পর্বের ভোট, রক্তপাতহীন একটা ভোট হয়েছে, তারপরে আরও একটা, এই দ্বিতীয় ধাপ হচ্ছে আরও বড় চ্যালেঞ্জ, ভোট গণনা। তার আগে থেকেই 2টি রাজনৈতিক দলের মধ্যে একটা স্নায়ুর লড়াই, ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে কি হয়, নানাবিধ অভিযোগ, পাল্টা অভিযোগ ইত্যাদি চলছে। আমি একটু জানার চেষ্টা করব যে এই প্রসেসিংটা ভেতরে এই কড়া নিরাপত্তা বলয়ে রেখে কিভাবে সম্পন্ন করতে চায় কমিশন, মানে এবারের কি পদ্ধতিতে, ধাপে ধাপে কি পদ্ধতিতে এটা ঘটতে হবে কাল। দেখো, নর্মালি আমরা লাস্ট ফিউ ইলেকশনে কি দেখছি, যবে থেকে ইভিএম এসছে তবে থেকে আমরা দেখি যে 8টার সময় যে গণনা শুরু হলো, মোটামুটি 10:30 11টার মধ্যে একটা ট্রেন্ড পরিষ্কার বোঝা যায়। সেটা মানে শুধু পশ্চিমবঙ্গে নয়, আমি সর্বভারতীয় স্তরে বিভিন্ন রাজ্যের ভোটেই দেখেছি যে ইভিএম চালু হওয়ার পর থেকে খুব বেশি সময় লাগে না ট্রেনটা বুঝতে। প্রাথমিক ট্রেনটা 9টা 9:30 নাগাদ একটা বোঝা যায়, তারপরে 10টা 10:30 11টা নাগাদ মোটামুটিভাবে ট্রেনটা সেটেল করে যায়। যদি না খুব খুব একটা কিন কন্টেস্ট থাকে, যে ধরো 50টা 60টা বা 70টা সিটে খুব মার্জিনাল ডিফারেন্সে লড়াই হচ্ছে, এরকম যদি না হয় তাহলে একটা 10:30 11টা বোঝা যায়, ধারণা হয়ে যায়। কিন্তু কালকে ফর আ চেঞ্জ এইটা 10:30 11টাতেও বোঝা যাবে কিনা সন্দেহ আছে। তার কারণ হচ্ছে নির্বাচন কমিশন থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, বিজেপি, এই সিপিএম, প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে আমি কথা বলে যা বুঝেছি, তারাও কমিশনের থেকে যা ব্রিফ পেয়েছে, তাতে হচ্ছে যে এবার প্রতিটা রাউন্ডের গণনার পরে সেইটা ওই অবজারভাররা সব জায়গায় সব হলে থাকবেন, তার ফলে একটা স্ক্রুটিনি জায়গা আছে এবং সেটাতে ইট মে টেক সাম টাইম। তার ফলে হচ্ছে যে ধরো তোমার 2 রাউন্ড 3 রাউন্ড 4 রাউন্ড গণনার মানে যে চলবে, সেইটার পরে সেই প্রাথমিক ট্রেন বুঝতে বুঝতে তোমার 11টা 12টা বেজে যেতে পারে, তারপরে ট্রেনটা যে সেটেল করবে সেটা বুঝতে বুঝতে বিকেল গড়িয়ে যেতে পারে, বেলা গড়িয়ে যেতে পারে। সুতরাং তুমি দেখো, আজকে মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল তিনিও প্রেস কনফারেন্স করে কি বলেছেন, যে ইলেকশনের কাউন্টিং যদি স্লো হয় তাও বিষয় কোনো ইস্যু নয়, সেটা কোনো ইস্যু নয়, কিন্তু আমরা ফুল প্রুফ একটা কাউন্টিং করবো। তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে গণনাতেও কারচুপি হয়, এই অভিযোগ কিন্তু বাম জমানা থেকে আছে। আমি শুধু তৃণমূলের সময় কেন বলবো না, এটা দীর্ঘ একটা পুরনো ব্যাপার, একটা অভিযোগটা আর কি বাম জমানা থেকে আছে, তো বাম জমানা থেকে আছে। এবং এই অভিযোগে থাকে যে প্রথম রাউন্ড সেকেন্ড রাউন্ডের পরে যদি একটু ট্রেনটা ওরকম ভাবে দেখা যায় যে শাসক দলের পক্ষে যাচ্ছে, যে বিরোধী দলের প্রার্থী তার এজেন্টকে চমকে, তাকে ধমকে, তাকে পরে দেখে নেব বলে সে প্রাণের মায়ায় বেরিয়ে যায়। গতবার রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রার্থী ছিলেন, এবার তৃণমূলের দেবরার ক্যান্ডিডেট, গতবার ডোমজুড়ে বিজেপি প্রার্থী ছিলেন। আমাকে রাজীব বন্দ্যোপাধ্যায় সেই সময় বলেছিলেন যে সেকেন্ড রাউন্ডের পর তিনি স্থানীয় থানার পুলিশের কাছ থেকে কোনো প্রোটেকশন পাননি। থানার ওসি তাকে বলেছিলেন, আমাকে রাজীব বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন, যে বুঝতেই তো পারছেন আপনার এখানে থাকাটা বাঞ্ছনীয় নয়। মানে পরিস্থিতি এমন একটা জায়গায় চলে গেছিল, এইটা একটা পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে বসে গেছে। ইলেকশন কমিশন তুমি দেখো যে এইবারের ভোটে গোটা ভোট প্রক্রিয়াতেই যে ধরনের রিফর্ম ইন্ট্রোডিউস করেছে, সেইটা কন্টিনিউয়েশন থাকবে গণনাতেও। আমাদের সেকেন্ড ফেজের যে ভোট, তার ঠিক আগের দিন সন্ধেবেলা সুব্রত গুপ্ত, স্পেশাল অবজারভার, ইলেকশন অবজারভার, তিনি ওয়ালকে একটি সাক্ষাৎকার দেন। আমি সেই সাক্ষাৎকার নিই, সেখানে তিনি পরিষ্কার বলেছিলেন যে কাউন্টিংও একটা প্ল্যান বি আছে। সেই প্ল্যান বিটা হচ্ছে সেন্ট্রাল অবজারভার রাখা। অনুষ্ঠুপ, আমি ঠিক বলছি তো? কারণ অনুষ্ঠুপ কিন্তু এটা এই ব্যাপারে আমার থেকে অনেক বেশি দরদ, মানে এগুলোকে আমি বলি নাট অ্যান্ড বোল্টস, মানে ঠিক আছে একদম ছোট ছোট মাইক্রো বিষয়, অতটা তো ডিটেলে এই বিষয়টাও এটা চর্চা করে, রিপোর্টার চর্চাও করে। কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম যে সেটা হচ্ছে যে ওভারঅল যে ট্রেনটা পরিষ্কার হতে একটা সময় লাগবে। এইটা যেমন আজকে সিইও মনোজ আগরওয়াল বলেছেন, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে
ভিডিও কনফারেন্সিং করেছেন তৃণমূলের সব ক্যান্ডিডেটদের সঙ্গে, তাদের কাউন্টিং এজেন্টদের সঙ্গে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজ তোমায় একটু মনে করে দিই, ভবানীপুরের এজেন্টদের নিয়ে আজ আবার সন্ধ্যাবেলা একটা বৈঠক হ্যাঁ, করছেন। এবার কালকে আমার কাছে খবর প্রত্যেককে বলে দেওয়া হয়েছে যে এবার কিন্তু কাউন্টিং সন্ধে গড়িয়ে রাতও চলে যেতে পারে, সুতরাং কাউন্টিং সেন্টার আগলে বসে থাকতে হবে। ফলে তৃণমূলের কাছেও মেসেজ পরিষ্কার যে গণনায় দেরি হতে পারে, সম্পূর্ণ গণনা শেষ হতে রাত পর্যন্ত রাত হয়ে যেতে পারে। আজকে কিছুক্ষণ আগে আমি দেখলাম যে শুভেন্দু অধিকারী তিনি মন্দিরে পুজো দিয়ে তিনি যে সাংবাদিকদের যে প্রেস কনফারেন্স করছিলেন সেখানেও তিনি বলেছেন যে প্রতিটা রাউন্ড গণনায় একটা সময় লাগবে, সুতরাং কোনো তাড়াহুড়ো নয়। রাজনৈতিক দলগুলো প্রস্তুত। এবং বিজেপির যে ধারণা যে 8 রাউন্ড 10 রাউন্ড গণনা করতেই বিকেল 4টে-5টা গড়িয়ে যেতে পারে। কিন্তু লোকসভাকে ছাড়িয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, 4টে-5টা পর্যন্ত 8 রাউন্ড 10 রাউন্ড, এক একটা বিধানসভায় অ্যাভারেজে 20 রাউন্ড গণনা হবে। 10 রাউন্ড মানে 50%। এবং মজার ব্যাপার আছে, যেগুলো মিক্সড সিট, ঠিক আছে, যেখানে ধরো সংখ্যালঘু অধ্যুষিত এলাকা আছে, তার মানে সেখানে বুথ আছে, আবার হিন্দু অধ্যুষিত এলাকা রয়েছে। যদি তোমার কাউন্টিংটা হিন্দু অধ্যুষিত এলাকা থেকে শুরু হয়, বুথ থেকে শুরু হয়, তাহলে সংখ্যালঘু অধ্যুষিত এলাকার বুথ পর্যন্ত যেতে যেতে সময় লাগবে। তাহলে এইখানে যে লিড, ওখানে গিয়ে ঘাটতি হতে পারে। দুটো কেন্দ্র তো ভবানীপুর নন্দীগ্রামে রয়েছে। তুমি আবার তোমার ভবানীপুর নিয়ে যে অবসেশন, আমার নয়, গোটা দেশের চোখ কালকে সাকোয়াতের বাইরে থাকবে পুরোপুরি, যে ভবানীপুরের কি হবে কাউন্টিং। তোমার যে 294টি আসন সম্রাট, মানে 293টি আসনে গণনা হবে, কিন্তু আমি কালকে থেকে দেখছি তোমার ভবানীপুর নিয়ে অবসেশন যাচ্ছে না। ঠিক আছে, ভবানীপুর তো একটা সিট, সেখানে গণনায় যা হবে হবে, কিন্তু এবং ভবানীপুরে আমার মনে হয় বুথের সংখ্যাও কম, এটাও অনুষ্ঠুপ বলতে পারবে, ওটাও তো আমি ঢুকছি না, কম হবে, ঠিক আছে। কিন্তু জেনারেলি ধরো যদি আজ সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে গণনা শুরু হয়, তাহলে একরকম তার লিড, যদি সংখ্যাগুরু এলাকা থেকে তো একরকম লিড। ফলে যেটা আজকে শুভেন্দুও বোঝাতে চাইলেন, শুভেন্দু পার্টিকুলারলি বোঝাতে চাইলেন যে কালকে ভবানীপুরের যে কাউন্টিং শুরু হবে, তোমার কথাতেই আসি, ভবানীপুর তুমি অবসেসড যে ওইটা শুরু হবে 77 নম্বর ওয়ার্ড থেকে। 77 নম্বর ওয়ার্ড থেকে শুরু হওয়া মানে একটা তৃণমূলের লিড থাকবে, সুতরাং সেটা দেখেই বিচলিত হবেন না, আগে থেকে বলে বিচলিত হবেন না, একটা সময় পর্যন্ত অপেক্ষা করুন। হ্যাঁ, 8 রাউন্ড 10 রাউন্ডের পরে যেখানে বিজেপি ভোট পেতে পারে সেই জায়গাটায় আসবে, এটা তার দাবি। হোমওয়ার্কটা যথেষ্ট করেছেন আর কি, স্বাভাবিক খুব। পড়াশোনা তো করতে হবে, পড়াশোনা ভোটে তো দেখো যিনি ভালো সারা বছর পড়াশোনা করেন তিনিই বলতে পারবেন। একদম ঠিক আছে, আমি এই সূত্র ধরেই আমি আসি যে এবার এই যে অনুষ্ঠুপ তুমি ভালো বলতে পারবে এটা, যে ভেতরে এই স্তর বিন্যাসগুলো কিভাবে থাকে। এবার মাইক্রো অবজারভার থাকছেন, কাউন্টিং অবজারভার থাকছেন, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট থাকছেন একটা টেবিলে, হয়তো আরেক টেবিলে এজেন্টরা থাকেন। তুমি একটু দর্শকদের জন্য এটা যদি সহজ করে বুঝিয়ে দাও যে কিভাবে হয় বিষয়টা। মোটামুটি এবছর নিয়মের অনেক তফাৎ হবে। এবারে প্রথমত যেটা হয় যে কাউন্টিং হল ডিসাইড হয়, একটা বিধানসভায় কতগুলো হলে কাউন্টিং হবে। এবছর একটা হল এবং দুটো হল, এর মধ্যে দুটো হলের পরিমাণ তুলনামূলক কম। এবার এখানে দাঁড়িয়ে এই যে প্রত্যেকটা হল, এখানে আলাদা করে কাউন্টিং এজেন্টদের আলাদা আলাদা টেবিল বসছে। আমি ধরে নিচ্ছি একটা হলে 10টা করে টেবিল বসলো, তার মানে দুটো হলে 20টা টেবিল। সব থেকে ছোটটাকেই যদি আমি ধরে নিই, এবার সব থেকে তাড়াতাড়ি মানে সব থেকে কম কাউন্টিং হবে হচ্ছে রাউন্ড হবে হচ্ছে 10টা, সেটা 3টে জায়গায়। আজকেই সিইও তার প্রেস কনফারেন্সে জানিয়েছেন, বীজপুর, মেটিয়াবুরুজ এবং আরেকটি কেন্দ্র সপ্তগ্রাম, এই 3টে কেন্দ্রে 10 রাউন্ডের কাউন্টিং সব থেকে কম। এবার ধরে নিলাম যে একটা ঘর, সেখানে 10টা এজেন্টের মানে কাউন্টিং এজেন্টের টেবিল বসলো, এছাড়া মাইক্রো অবজারভারের টেবিল রয়েছে, এছাড়া এবার যেটা সিইও জানিয়েছেন যে হলের অবজারভার থাকছেন এবং আরো অন্যান্য অবজারভার থাকছেন। ঘটনাটা যেটা হচ্ছে, এই যে 10টা টেবিল বসলো, সেখানে এক পাশে, এবং সেটা অবশ্যই জালের অন্য পারে, পলিটিক্যাল পার্টিরা বসছে, তাদের এজেন্টরা বসছে, পলিটিক্যাল পার্টি এজেন্টরা বসছে। সেখানে দুটো ভাগ থাকে, সামনের দিকে ন্যাশনাল পার্টিরা বসে, পিছনের দিকে স্টেট পার্টিরা বসে। এটা কোট আনকোট নিয়ম। এবার জালের ওপারে প্রত্যেকটি টেবিলে একজন করে সরকারি আধিকারিক, যিনি ওই টেবিলের কাউন্টিং এর দায়িত্বে। একসঙ্গে ধরে নিলাম 10টা টেবিলে পরপর 10টা ইভিএম এসে বসলো। পুরো যে ইউনিটটা, কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, পুরোটাই কিন্তু সেখানে আসে। যেরকম ভোট দেওয়ার সময় কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট জুড়ে তারপরে তার দিয়ে তারপরে তবে গিয়ে কাউন্টিংটা শুরু হয়, এই ভোটটা শুরু হয়, এই কাউন্টিং এর ক্ষেত্রেও কিন্তু তাই। ব্যালট ইউনিট এবং কন্ট্রোল ইউনিট জুড়ে যদি ভোটটা না শুরু হয়, তাহলে ব্যালটটা চালু হবে না, ব্যালট ইউনিটটা চালু হবে না। এবার সেখানে দাঁড়িয়ে ইম্পর্টেন্ট হচ্ছে
প্রথমেই যেটা মেলানো হয় যে বাইরে যে পলিটিক্যাল পার্টির এজেন্টরা রয়েছে তাদের হাতে 17C ফর্ম থাকে, যেটা তারা ভোটের দিন ভোট শেষ হওয়ার পরে পোলিং বুথ থেকে পান। 17C ফর্মে ডিটেলড লেখা থাকে ব্যালট ইউনিট নাম্বার, কন্ট্রোল ইউনিট নাম্বার, সেই বুথে কত ভোটার এবং কত ভোট পড়েছে, বাহ, এটা লেখা থাকে। এরপর প্রথমেই যেটা হয়, ব্যালট ইউনিটের নাম্বারটা মেলানো হচ্ছে 17Cর সঙ্গে, ভেতরে উনি বলছেন, বাইরে থেকে এজেন্টরা মিলিয়ে নিচ্ছে, কন্ট্রোল ইউনিটের নাম্বারটা মিলিয়ে নিচ্ছে। এই প্রত্যেকটা যখন ইউনিট সিল করা হয় ভোটের শেষে, তখন ভেতরে যে পোলিং এজেন্টরা পোলিং বুথে থাকেন তারা সাইন করে সিল করেন আচ্ছা, পোলিং অফিসারের সামনে। সেই সিলটা চেক করার জায়গা থাকে, সেই সিলটাতেই ওই যে ভেতরে বাটন থাকে, ক্লোজ, কাউন্ট, পোল, এই ধরনের বাটন থাকে, সেগুলো সিল্ড থাকে। তো খোলার পরে সেই সিলটা দেখে নেওয়ার একটা সুযোগ থাকে, রইলো। তারপরে সেইখানে গিয়ে ওখানে ক্লোজ পোল এবং কাউন্টিং সেটা দেওয়া হয়। যখনই কাউন্টের বাটনটা আসছে তখন আমাদের যে ব্যালট, সেই ব্যালটের যে উপরে একটা ডিজিটাল স্পেস রয়েছে যেখানে সব নাম্বারসগুলো দেখা যায়, সেইখানে সব ডিটেল দেখাচ্ছে যে কোন বুথ, সেখানে এত ভোটার, ভোট পোল হয়েছে এত, ঠিক আছে, সেগুলো আপনি স্বাভাবিকভাবে মিলিয়ে নিতে পারছেন 17Cর সঙ্গে। তারপরে সেখানে দেখানো শুরু হয় হচ্ছে পার্টি ওয়াইজ নাম্বার, কত ভোট পড়েছে। এজেন্টরা স্বাভাবিকভাবেই বাইরে সেটা লিখে নিচ্ছেন, এবং ভেতরে যিনি ওই টেবিলের দায়িত্বে রয়েছেন তিনিও কিন্তু একটি কাগজে সেটাকে নোট করছেন, সেটা তারপরে মিলিয়ে নিচ্ছেন এজেন্টরা এবং সেই কাউন্টিং এ সরকারের তরফে যিনি রয়েছেন। তারপরে সেই যে কাগজটা সরকারের যিনি টেবিলে বসে রয়েছেন তিনি সেটাকে পাঠিয়ে দিচ্ছেন ভেতরে মাইক্রো অবজারভারের টেবিলে, সেখানে সেগুলোকে মেলানো হচ্ছে। সেখানেও এজেন্ট রয়েছেন, সবে মানে পার্টি থেকে সেখানেও এজেন্ট রয়েছেন মাইক্রো অবজারভার টেবিলে, তারা সেই সংখ্যাগুলোকে মিলিয়ে নিচ্ছেন, মিলিয়ে নিয়ে তারপর সেটা চলে যাচ্ছে রেজিস্টার হওয়ার জন্য। এবং তারপর সেটা ধীরে ধীরে যে ট্রেন্ড, মানে খানিকক্ষণ বাদে বাদে যে আপডেট হয়, কে এগিয়ে কে পিছিয়ে, অর্থাৎ আমরা সেই সংখ্যাটা টোটাল হতে হতে যাচ্ছে প্রত্যেক পার্টির জন্য, যেটা বাইরে দেখা যাচ্ছে। এইখানে যে কারচুপির যে অভিযোগ ছিল, আমি এটাই বলতে চাইছিলাম। হ্যাঁ বলো, একেবারে সেইটা কোন জায়গাটাতে? হ্যাঁ, কারচুপির দুর্ভেদ্য একটা সিস্টেম এবং বিজ্ঞানসম্মত। তুমি বলো কারচুপিটা কোন জায়গাটাতে হলো? ঘটনাটা হচ্ছে যে কারচুপি যে হতো সেটা তো অভিযোগ, সেটা কোনোবার প্রথমত নির্বাচন কমিশন তো কখনো বলছে না যে কারচুপি হয়েছে, এবং পলিটিক্যাল পার্টি। তুমি অভিযোগটাই বলো, সরল করে বোঝাও, এত সুন্দর বোঝাচ্ছিলে অনুষ্ঠান, আমি মনে হচ্ছিল যে ইলেকশন কমিশনের কাছ থেকে শুনছি। একদম, সেটা হচ্ছে যে এক্স্যাক্টলি বুথের মধ্যে একটা কারচুপি অভিযোগ তো ওঠে, ঠিক আছে, সেটা সত্যি মিথ্যে পরে কথা, কিন্তু কোন জায়গাটাতে কারচুপিটা হয় বলে অভিযোগ? কারচুপি যে মূলত প্রথম কারচুপি জায়গাটা যেটা আসে সেটা হচ্ছে বুথে, যেটা আমরা প্রত্যেকে দেখে থাকি। ওটা ছেড়ে দাও, কাউন্টিং এ বলো। কাউন্টিং এ আমার যেটা অভিজ্ঞতা, কারচুপি করার স্পেস কিন্তু সত্যিই কম, কেননা যে পদ্ধতিতে কাউন্টিংটা হয়, যেটা আমি আপনাকে বললাম, সেখানে কারচুপির স্পেস কম, আনলেস মেরে ধরে বার করে দেওয়া হলো, এজেন্ট থাকতে পারলো না, সে মেলাতেই পারলো না, তখন যদি সেখানে জোর জবরদস্তি নাম্বার যেটা হচ্ছে তার বদলে অন্য কিছু লেখা হয়, যেটা গতবারের 2021-এর নন্দীগ্রাম যে কেন্দ্রের ভোট, সেটার পরেও এই ধরনের অভিযোগ উঠেছিল যে লোডশেডিং হয়ে গেছে, ছেড়ে দাও। হ্যাঁ, অভিযোগ আমরা কোনো পার্টিকুলার সেটের কথা না বলেই বলবো যে এখানে কি সোর্সের, যেটা প্রশ্ন আমি সুব্রত বাবুকে করেছিলাম, এখানে কি সোর্সের মধ্যে ভূত থাকতে পারে, বা রিটার্নিং অফিসার একদম বা এআরও অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, তাদের বিরুদ্ধে একটা অভিযোগ থাকে, তার শাসক দলে, যেহেতু তারা রাজ্য সরকারি কর্মচারী, তাদের সঙ্গে যোগাযোগ, সেই কারণেই বারবার সময়তেও এই অভিযোগ উঠতো, তৃণমূলের সময়তেও অভিযোগ ওঠে। এইখানে কি একটা অভিযোগ ওঠে? তো বারবার ওঠে এই অভিযোগটা, এই কারণেই কিন্তু এবারে কেন্দ্রীয় অবজারভার, কেন্দ্রীয় সরকারি কর্মচারী এই জায়গাটা বারবার করে আসছে। এটা আমাদের না তাকিয়ে তুমি ক্যামেরার দিকে তাকিয়ে দর্শকদের বলো যে এবার কাউন্টিং এ কেন ডিলে হবে। তার কারণ হচ্ছে শুধুমাত্র রিটার্নিং অফিসার নয় বা এআরও নন, তারা যে স্লিপে যে নাম্বারটা লিখবেন সেটা ফাইনাল আপলোডের আগে সেন্ট্রাল অবজারভার, হল অবজারভার, যিনি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, তিনি সেটাকে মেলাবেন। হ্যাঁ, মানে যিনি ফেডারেশনের সদস্য নন বা কোঅর্ডিনেশন কমিটির সদস্য নন, এরকম একজন। একই সঙ্গে আরেকটা জায়গা, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি যিনি কেন্দ্রীয় হারে ডিএ পান, যে কারণে এবার কারচুপির যে অভিযোগ মিলিয়ে দেখবেন, তারপরে রেজিস্ট্রেশনটা। এবং একই সঙ্গে আরেকটা জায়গা, যেটা যে উদাহরণটা আগে রাজীব ব্যানার্জির এসেছিল যে থাকতে দেওয়া হয়নি, এবারে কিন্তু পুলিশ অবজারভারেরও একটা রোল রয়েছে এখানে। ও আচ্ছা, সেটা কাউন্টিং সেন্টার, হ্যাঁ, পুলিশ অবজারভারেরও রোল আছে। আচ্ছা, এই কারণেই কি এবার যে কারচুপির অভিযোগটার অভিমুখ ঘুরে গেছে, অন্যবার থাকে বিরোধীদের দিক থেকে, এবার শাসক দলের দিক থেকে কিন্তু কারচুপির একটা আশঙ্কা থাকছে বারবার করে, মানে এটা বলছে। মানে যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি,
ঠিক আছে, একটা পারসেপশন বা একটা চাপের পলিটিক্স তো থাকে। দেখো হয় কি যে ও যেটা বললো যে কারচুপি করার সুযোগ কম থাকে, কিন্তু বিরোধী দল এর আগে আমরা দেখতাম যে সবসময় একটা চাপের কৌশলে কারচুপি হতে পারে এত করে একটা ইলেকশন কমিশনের উপরে প্রেশার ট্যাকটিক্স। ইকুয়ালি যেহেতু এবারে ইলেকশন কমিশন একটু হাইপার অ্যাক্টিভ, সেই জন্য পশ্চিমবঙ্গের শাসক দলও তারা একটা প্রেশার ট্যাকটিক্স নিচ্ছে ইলেকশন কমিশনে। এটাকে তৃণমূল কংগ্রেস বিপন্ন বোধ করছে, এরকম ভাবে না দেখলেও চলতে পারে। ঠিক আছে, মানে ধরো তৃণমূল কংগ্রেস বিপন্ন বোধ করছে, তৃণমূল কংগ্রেস চাপ রাখছে, এবং তৃণমূল কংগ্রেসও তো তাদের কাউন্টিং এজেন্ট দিয়ে যথেষ্ট নজরদারি একটা ব্যবস্থা করছে। একই সঙ্গে এই যে জায়গাটা, এটা কিন্তু পোস্টাল ব্যালটের ক্ষেত্রেও একটা ইম্পর্টেন্ট, মানে এই অভিযোগের ক্ষেত্রে কিন্তু পোস্টাল ব্যালট একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করে। কারণ পোস্টাল ব্যালট তো এখনো কাগজে কলমে খাতায় কলমের ব্যাপার আছে, এবং যেটা নিয়ে আমরা এই 2-1 দিনেও দেখেছি যে পোস্টাল ব্যালট নিয়ে কিন্তু গণনা কেন্দ্রগুলোতে প্রচুর অভিযোগ উঠছে যে আগেই সর্টিং হয়ে যাচ্ছে। এবার শেষ রাউন্ডে পোস্টাল ব্যালট নেওয়ার পিছনে কি অন্য কোনো মানে এ ধরনের কিছু কারণ? পোস্টাল ব্যালটের ক্ষেত্রে যেটা হয়, পোস্টাল ব্যালট জেনারেলি আগে প্রথমে কাউন্টিং হয়ে যায়, সেখানে একটা বেসিক ট্রেন্ড ধরে নিয়ে তারপর ইভিএম এর কাউন্টিংটা হয়। পোস্টাল ব্যালট পরে কাউন্ট করলে সেটা এবারে কমিশন তার মতন করে, কেননা যে তার একটা অন্যতম কারণ হচ্ছে পোস্টাল ব্যালটের পাশাপাশি আমরা ভিভিপ্যাট কাউন্টিং এর একটা বিষয় তো থাকে। জেনারেলি 5% র্যান্ডম বুথের ভিভিপ্যাট কাউন্ট করা হয়, এবারে সম্ভবত কমিশন সেটাকে একটু বাড়িয়েছে। ঠিক আছে, এবার যদি কোথাও গড়মিল হয় সেখানে তো ভিভিপ্যাট কাউন্টিং থাকে, প্লাস এই ভিভিপ্যাট কাউন্টিং যখন মানে জেনারেলি এই 5% র্যান্ডম ভিভিপ্যাট কাউন্টিংটা কিন্তু মানে সাধারণত পরের দিকে করা হয়, যখন প্রায় গণনা শেষের দিকে। তো একই টাইমে যদি পোস্টাল ব্যালটটা শুরু হয়, তো সেইখানটাতে এই প্যারিটি একটা ইজি হয়ে যাওয়ার ব্যাপার, যেহেতু কাগজ কাউন্টিং এর একটা ব্যাপার আছে, সেই জায়গাটা একটা হয়তো থাকতে পারে, তার মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। আর একটা জিনিস দেখো, সেটা হচ্ছে গতবার কাউন্টিং এর সময় আমার মনে আছে যে তখন বাবুল সুপ্রিয় ছিলেন বিজেপিতে, পরে বাবুল সুপ্রিয় চলে যান তৃণমূলে। কিন্তু বাবুল সুপ্রিয়র সাথে আমার যখন কথা হয়েছিল, তার একটা অবজারভেশন ছিল যে, আমি নাম করব না, অবশ্যই নাম করব না, কিন্তু বাবুল সুপ্রিয়র অভিযোগ ছিল পার্টিকুলার একটা দুটো চ্যানেলের এগেনস্টে, সংবাদ চ্যানেল, যে তারা প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ডের শেষে যত নাম্বার করে শাসক দল এগিয়ে যাচ্ছে সেটা বাড়িয়ে দেখাচ্ছে, এবং একটা চ্যানেলের সঙ্গে আর একটা চ্যানেলের নাম্বার মিলছে না। এইটার বক্তব্য হচ্ছে যে যখনই একটা টিভি চ্যানেলে এবং তার যদি টিআরপি রেট একটু বেশি থাকে, ঠিক আছে, তাহলে হয় কি যে বেশি সংখ্যক মানুষরা দেখছে, তাহলে বুথ এই কাউন্টিং সেন্টার স্তরে একটা মেসেজ চলে যায় যে এরা জিতছে, তখন তারা অন্যদের মানে শাসক দল বিরোধীদের উপরে, যে কাউন্টিং এজেন্টদের উপরে একটা হুমকি, বাইরে গেলে দেখে নেবো, ঠিক আছে, ইত্যাদি প্রভৃতি কথাবার্তা শুরু হয়ে যায়। তো এইখানে একটা ম্যানিপুলেশন হয়েছে বলে বাবুল সুপ্রিয় তখন অভিযোগ করেছেন। আজকে নিশ্চয়ই বাবুল সুপ্রিয় সে কথা বলবেন না, যেহেতু তিনি তৃণমূলে চলে এসেছেন, কিন্তু আমার ডিস্টিংটিভলি মনে আছে তিনি আমাকে বলেছিলেন যে পার্টিকুলারলি একটা দুটো চ্যানেল তারা হচ্ছে যেরকম বাড়িয়ে, আমি এবারে সুব্রত গুপ্তকে এই কথাটা জিজ্ঞাসা করেছিলাম ইলেকশন অবজারভারকে, যে এরকম ভাবে কি ম্যানিপুলেট করা যায়, তখন বলেছে যে এটা যদি করে থাকে কেউ তাহলে সেটা খুবই আনফর্চুনেট, এটা আমাদের কাছেও একখানা এর ব্যাপারে অভিযোগ রয়েছে, বাট দিস টাইম উই উইল স্ট্রিক্টলি মনিটর যে কেউ এরকম ম্যানিপুলেট করার চেষ্টা করছে কিনা, যে মিস ইনফরমেশন, কারণ এটা তো মিস ইনফরমেশনে পড়বে, এবং ইলেকশন নিয়ে মিস ইনফরমেশনে উনি আমায় বললেন যে দেখো এবারে কিন্তু মিস ইনফরমেশন আমরা হালকাভাবে ট্রিট করছি না, মিস ইনফরমেশন মানেই হচ্ছে তাকে শোকজ করব, তার উত্তর সঠিক না পেলে তাকে তার বিরুদ্ধে এফআইআর করা হবে। তো উনি বলছেন এখানে একটা রেসপন্সিবলি এটা বিহেভ করতে হবে, তা না হলে যে এখান থেকে যারা অশান্তি ছড়াতে পারে তার দায় কোনো না কোনোভাবে সংবাদ মাধ্যমে রয়েছে, তো সেই দায়টা তো সংবাদ মাধ্যমে এড়াতে পারবে না, অ্যাভয়েড করতে পারবে না। আমি আরেকটা বিষয়ে আসি, সেটা হচ্ছে যে এই বিরোধীর মানে এখানে বিজেপির তরফ থেকেও একটা বারবার আশঙ্কা প্রকাশ করছে যে তৃণমূল কংগ্রেস একটা শেষ মুহূর্তে অশান্তি করতে পারে, এটা অভিযোগ বিজেপির দিক থেকে। আজকে আমি দেখলাম অধীর চৌধুরী একই অভিযোগ করলেন, যে ভেতরে একটা অশান্তি করে যদি কোনো সময় মনে হয় যে ট্রেন্ড দেখা যায় যে কোথাও তৃণমূল পিছিয়ে আছে, এবং এটা বিরোধীরা অভিযোগ করতেই পারেন, যে তখন একটা অশান্তির একটা চেষ্টা করবে এবং সেটাকে বিচার বিভাগ পর্যন্ত নিয়ে যাওয়ার একটা কোথাও গিয়ে তৃণমূল এরকম একটা টেন্ডেন্সি থাকতে পারে। সেক্ষেত্রে হয়তো কাউন্টিং আপাতত বন্ধ রাখা বা কিছু। তা আমার অনুষ্ঠুপের কাছেও প্রশ্নটা জানার যে এটা ভেতরে তো 163 থাকবে, এটা কিভাবে করা সম্ভব, মানে এই অশান্তিটা কিভাবে এই বজ্রআটনের মধ্যে করা সম্ভব? দেখো আমি যেটা জানি বিজেপি চাইছে, আমি জানি না তৃণমূল বলেছে কিনা, বিজেপি স্পেসিফিক্যালি চাইছে যে ইলেকশন কমিশন
কালকে গোটা রাজ্যে 163 করে দিক, তাহলে অন্তত কালকের দিনের জন্য যেন কোনো বিজয় মিছিল না বেরোয়, কারোরই না, সে বিজেপিরও না, তৃণমূলেরও না। এবং কারণ বিজয় মিছিল বেরোনো মানেই হচ্ছে একটা অশান্তিকর আশঙ্কা থাকবে। কালকের দিনটা পেরিয়ে গিয়ে তারপরে এই ধরনের মিছিলের অনুমতি যদি দেওয়া হয়, সেক্ষেত্রেও সামনে পেছনে সিআরপিএফ দিয়ে, সে তৃণমূলের হোক বা বিজেপির হোক, সব রাজনৈতিক দলকেই সামনে পেছনে সিআরপিএফ দিয়ে, আধা সামরিক বাহিনী একটা সুরক্ষা দিয়ে করা হোক। তা না হলে কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে বিজেপি কিন্তু ইলেকশন কমিশনের কাছে একটা মেসেজ পাঠিয়েছে বা পাঠাবে, এরকম এইটুকুনি আমরা জানি। যদি ইলেকশন কমিশন এখনো পর্যন্ত গোটা স্টেটে 163 করা বলেনি, দেখতে হবে যে কালকে সকালবেলা করে কিনা, আজ রাত্রিবেলা করে কিনা। কিন্তু এরকম একটা প্রেশার ইলেকশন কমিশনের উপরে আছে যে গোটা স্টেটে 163 করে দেওয়া হোক, সেক্ষেত্রে যাতে কোনো রকম অশান্তি বা গোটা ভোটে এখনো পর্যন্ত এবারে খুব বড় কিছু অশান্তি ঘটনা ঘটেনি। ফলে সবাই চাইছে যে কাউন্টিংটাও পিসফুলি মিটে যাক, অন্তত একটা তো ভোট হোক, যে ভোটটাতে অন্তত বাঙালি হিসেবে আমরা বলতে পারবো যে এই ভোটটাতে কোনো, একদমই এই ভোটটাতে আমরা একটু অন্যরকমের একটা ভোট দেখলাম আর কি। তো দর্শক বন্ধুরা, যেটা বলার যে আপনাদের কাছে সহজভাবে আমরা বোঝাবার একটা চেষ্টা করলাম আমাদের আলোচনার মাধ্যমে, যা নির্যাস উঠে এলো যে কিভাবে কাউন্টিং সেন্টারের ভেতরে কাল ভোট গণনা কিভাবে চলবে, এবং আপনারাও রীতিমতো এটা নিয়ে চর্চা করছেন যে কি হতে পারে না হতে পারে। এবং সবচেয়ে বড় কৌতূহল যেটা, এবার আগে থেকেই কাউন্টিং সেন্টারের ভেতরে কি হয় এটা নিয়ে দুই রাজনৈতিক যুযুধান, দুই দলের মধ্যে এতটা স্নায়ুর লড়াই চলছে যে কোথাও সবার মধ্যে একটা আশঙ্কাও রয়েছে। তুমি একটা প্রশ্ন কিন্তু বলে দিতে পারো যে আপনারা এটা দেখার পরে, গোটা ভিডিওটি দেখার পরে কমেন্টে লিখবেন যে আপনারাও কি আমার মতন ইকুয়ালি ভবানীপুর নিয়ে অবসেসড। আমার এডিটার যেটা বলছেন আমি সেটা রিপিট করছি, আমি ভবানীপুর নিয়ে কতটা অবসেসড এবং আপনারাও কি অবসেসড কিনা, ভবানীপুর নিয়ে আপনাদের কৌতূহল কোন জায়গায় পৌঁছেছে, আপনারা কমেন্ট সেকশনে সেটা লিখুন। আর আগামীকাল সকাল থেকে ভোট দেখার জন্য আপনি নির্ভর করে থাকতে পারেন দ্য ওয়ালের ওপর। আমরা সকাল 7টা থেকে থাকবো, কাউন্টিং সেন্টার থেকে সরাসরি আমাদের এখানে বিশ্লেষণ থাকবে। কোনো অংশে আমরা কম কিছু করব না, নতুন কিছু দেওয়ার চেষ্টা করব, এটুকু আমরা হলফ করে বলতে পারি। আর ক্রেডিবিলিটি দেবো, মানে বিশ্বাসযোগ্য খবরই উপস্থাপন করব। ওয়ালের অন্তত এই জায়গাটা আছে যে ওয়াল বিশ্বাসযোগ্য খবর উপস্থাপন করে এবং অবজেক্টিভিটি মেনটেন করে। একদম একদম, যেটা আমরা এই গত কয়েকদিনও আমরা করে এসেছি, ক্রমাগত ওটাই আমরা করে এসেছি যে অবজেক্টিভলি মানুষের কাছে তথ্যটা যাক। তারপরে তো প্রত্যেকটা মানুষেরই তার নিজের নিজের ওপিনিয়ন তৈরি করার মতো ক্ষমতা রয়েছে, বিবেচনা রয়েছে, বুদ্ধি রয়েছে। এমন নয় যে আমরা কিছু চাপিয়ে দিতে চাই না, আমরা শুধু তথ্যটাই দিতে চাই। মতামতটা আপনার, মতামত বিচার বিশ্লেষণ আপনার। আজ এ পর্যন্তই, দেখতে থাকুন সব খবরের জন্য দ্য ওয়াল।